আসসালামু আলাইকুম। সকলকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা জানি যে বাংলাদেশে যে চাকরির যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আছে, সেখানে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো প্রায় সময় আসে এবং ইংরেজিতে খুবই গুরুত্বপূর্ণ কিছু মার্ক ক্যারি করে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কিন্তু আমাদের যে প্রচলিত যে বইগুলো আছে, সেগুলোতে আসলে এত পরিমাণে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, যেগুলো আমরা অনেকে করি কি যে মানে 3 দিন 4 দিনের মধ্যে পড়ে শেষ করে ফেলতে চাই। কিন্তু এটি কিন্তু আসলে 3 দিন 4 দিনে বসে পড়ে শেষ করার জিনিস না। আপনি পড়তে পারেন, আপনার মনে থাকবে না। তো এটিকে যদি ভাগে ভাগে পড়া যায়, আপনারা জানেন যে যে কোনো কিছুকে যদি আপনি মানে ছোট ছোট করে আয়ত্ত করেন, সেটি দীর্ঘদিন পর্যন্ত আপনার মনে থাকবে। তো সেই লক্ষ্যে আসলে আজকে আমি এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটি কোর্স চালু করেছি, যেখানে আসলে 10টি করে আমি আসলে প্রিপোজিশন আপনাদের সাথে শেয়ার করব। আমরা জানি যে আমরা যদি চিত্রভিত্তিক বা আমাদের জীবনের সাথে সম্পর্কিত যদি কোনো বিষয়কে আমরা মানে মানে চিন্তা করতে পারি, তাহলে হচ্ছে সেই জিনিসগুলো আমাদের অনেক দিন মনে থাকে। ধরেন, আমি যাই পড়ি না কেন, যে কোনো একটা কিছু যদি আমি আমার লাইফের কোনো ঘটনা বা জীবনের যে কোনো একটা দিক যেটা আমার পছন্দ বা আমার অপছন্দ, এই সব জিনিসের সাথে মিলিয়ে যদি আসলে পড়তে পারি, তাহলে সেটি কিন্তু আমাদের দীর্ঘদিন মনে থাকে। তো যাই হোক, কথা আর বাড়াবো না, আমরা আজকে শুরু করি। প্রথমে আমরা যে প্রিপোজিশনটি এখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, আচ্ছা আপনারা হচ্ছে শুরুতেই বলি যে মদের বোতল দেখা যাচ্ছে, এটি দেখে হচ্ছে ঘাবড়ে যাবেন না। এটি আসলে দেওয়ার যে কারণ সেটি হচ্ছে আমি বলছি। প্রথমটা হচ্ছে আমাদের একদম প্রথম যে প্রিপোজিশনটা, সেটা হচ্ছে অ্যাভোরেন্স অফ, অর্থাৎ ঘৃণ্য। এটির যে বাংলা সেটি হচ্ছে ঘৃণ্য। এটি কোনো কিছুর প্রতি ঘৃণা। ধরুন যে আমার যে কোনো একটা কিছুর প্রতি ঘৃণা আছে, ঠিক আছে, আমাদের অনেক কিছুর প্রতি ঘৃণা আছে। হ্যাঁ, আমি ঘুরতে যেতে পছন্দ করি না, আমি কারোর সাথে কথা বলতে পছন্দ করি না, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ঘৃণা আছে, তাই না? সো আজকে এই যে অ্যাভোরেন্স অফ, ঘৃণ্য বা ঘৃণা কোনো বস্তুর প্রতি, বিষয়টা কিন্তু দেখেন, কোনো বস্তুর প্রতি কিন্তু ঘৃণা। হ্যাঁ, কোনো বস্তুর প্রতি ঘৃণা। তো এখানে এই জন্য একটা আমি সহজ একটা টেকনিক, একটা চিত্র দিয়েছি এবং একটা লাইন, যে হি হ্যাজ অ্যান অ্যাভোরেন্স, কী হবে, ড্যাশ ওয়াইন। এই ফাঁকা স্থানতে কী হবে আপনারাই বলেন। হ্যাঁ, আচ্ছা, দেখেন এই যে মদের প্রতি কিন্তু আমাদের সবার একটা ঘৃণা আছে, তাই না? যে সবার না, অনেকে আবার খুব পছন্দ, কিন্তু অন্তত আমার ঘৃণা আছে। তো যাই হোক, যে হি হ্যাজ অ্যান অ্যাভোরেন্স অফ ওয়াইন, অথবা আপনিও বলতে পারেন, আপনার নাম ধরেন যে রাকিব, রাকিব হ্যাজ অ্যান অ্যাভোরেন্স অফ ওয়াইন, অর আই হ্যাভ অ্যান অ্যাভোরেন্স অফ ওয়াইন। তাহলে আশা করি প্রথম যে প্রিপোজিশনটা সেটি আপনাদের অনেক দিন মনে থাকবে। যখন কোনো বস্তুর প্রতি আমাদের কোনো ঘৃণা থাকে, সেটিকে এই অ্যাভোরেন্সের অর্থ ঘৃণা, এবং এই অফ যখন প্রিপোজিশন তৈরি হয়েছে, তখন ঘৃণ্য যখন কোনো কিছু বোঝাবে, তখন অ্যাভোরেন্স অফ। ফাইন, তাহলে এটা গেল। আমরা পরেরটা দেখি। আচ্ছা, এই যে দেখছেন কি সুন্দর একটা মানে একদম মিনি স্কার্ট পরা, হ্যাঁ, একটা মিনি স্কার্ট পরা কাউরে দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেকে আবার চিন্তা করবেন যে ভাই এটা কি নিয়ে এসছে। আচ্ছা যাই হোক, এটা কেন আনছি এটার পিছনে একটা ব্যাখ্যা আছে। দেখেন, আগেরটা পড়ছি যে অ্যাভোরেন্স অফ, অর্থাৎ কোনো বস্তুর প্রতি যদি কারো কোনো ঘৃণা থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে অ্যাভোরেন্স অফ ব্যবহার করব। কিন্তু এখানে যখন কোনো ব্যক্তি যখন আমাদের কাছে ঘৃণ্য হবে বা কারো কাছে ঘৃণ্য হবে, তখন আমরা অ্যাভোরেন্ট টু ব্যবহার করব। ঠিক আছে, কোনো ব্যক্তি হবে, আগেরটা কিন্তু বস্তু ছিল, গোলাই ফেলবেন না, আগেরটা বস্তু ছিল, এটা কিন্তু ব্যক্তি। দেখেন কি লিখছি, আমরা সেন্টেন্সটা আগে দেখি। এ লেডি ইন শর্ট ড্রেস ইজ অলওয়েজ অ্যাভোরেন্ট টু মি। এটা আমার একটা ব্যক্তিগত পারসেপশন। আপনাদের একদম ছোট স্কার্ট পরা লেডিদের ভালো লাগলেও লাগতে পারে, আমি জানি না। বাট এখন আপনি বলতে পারেন যে ভাই, ছোট যে স্কার্ট পরছে, তো সে তো একটা বস্তু পরিধান করছে, তাই না? জামা তো একটা বস্তু। তো বস্তু তো বললেন যে ভাই অফ, তাহলে হচ্ছে অ্যাভোরেন্ট টু কেন আনলেন? দেখেন, একটা মানুষকে আমরা কিন্তু ঘৃণা এমনি এমনি করি না, তার কর্মকাণ্ডের কারণে করি। একটা মানুষ খুব খারাপ কথাবার্তা বলে, এই জন্য আমরা তাকে ঘৃণা করি। একটা মানুষের আচরণ অনেক খারাপ, এই জন্য তাকে আমরা ঘৃণা করি। একটা মানুষ খুব মিথ্যা কথা বলে, এই জন্য আমরা তাকে ঘৃণা করি। চুরি করে, এই জন্য ঘৃণা করি। এখন এই মেয়েটা হচ্ছে শর্ট ড্রেস পরছে, অর্থাৎ পৃথিবীতে যত এই শর্ট ড্রেস পরা, হ্যাঁ,
নিজের অঙ্গ শো করা যে যত নারীরা আছে এরা আমার কাছে ঘৃণ্য। তাহলে এই ধরনের নারীরা হচ্ছে আমি তাদেরকে অপছন্দ করি। একদম সম্পূর্ণ আমার নিজের কথা বলছি, আপনারা অন্য ভাবে কেউ নেবেন না, আপনারা চাইলে ভালো করে দেখে নিতে পারেন। তো যাই হোক, সো এ লেডি ইন শর্ট ড্রেস ইজ অলওয়েজ অ্যাভোরেন্ট টু মি, অর্থাৎ আমার যদি কোনো ব্যক্তির প্রতি ঘৃণা থাকে, ইন দ্যাট কেস আমরা অ্যাভোরেন্ট টু এই প্রিপোজিশনটা ব্যবহার করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তীতে দেখি, এই যে এখানে খুব সুন্দর একটা ফ্যামিলি দেখতে পাচ্ছেন। এখানে বাবা আছে, মা আছে, হ্যাঁ, দুইটা বাচ্চা কাচ্চা আছে, আমাদের সবাইরও ফ্যামিলি আছে, বাবা আছে, মা আছে। আচ্ছা, অ্যাভয়েড অর্থ থাকা এবং অ্যাভয়েড উইথ মানে হচ্ছে কারো সাথে থাকা। অর্থাৎ আপনি যখন আপনার ফ্যামিলির সাথে বসবাস করবেন, হ্যাঁ, কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি কার সাথে থাকেন, বা আপনি যে থাকেন, ধরেন আপনি বললেন আপনি বরিশালে থাকেন, এখন আপনি কার সাথে থাকেন, হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি তাকে উত্তর করতে পারেন যে আই লিভ ইন বরিশাল, অর ইন দ্যাট কেস আপনি প্রতি উত্তরে বলতেই পারেন যে আই স্টে উইথ মাই ফ্যামিলি। নানানভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু যখন আপনি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের দ্বারা আপনি এটিকে ব্যাখ্যা করতে চাবেন, তখন কিন্তু আপনাকে বলতে হবে যে অ্যাভয়েড উইথ। আমরা তো পরিবারের সাথেই থাকি, উইথ মানে কি, সাথে, কারো সাথে থাকা। এই যে উইথটা, এটা তো বোঝাই যাচ্ছে, তাই না? একটু বড় করে দিলাম, দেখেন, অ্যাভয়েড উইথ, কারো সাথে থাকা, তার মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে অ্যাভয়েড উইথ এটার মানে হচ্ছে যে আমি যখন আমার পরিবারে থাকি, পরিবারের সাথে বসবাস করি, সেই ক্ষেত্রে আমি অ্যাভয়েড উইথ ব্যবহার করব। ফাইন, পরেরটা দেখি একটু। এই যে এইটা বরিশালের লঞ্চঘাটের ছবি। আমার বাড়ি বরিশাল, তাই হচ্ছে আমি এখানে বরিশালের একটা মানে লঞ্চের চিত্র, এবং ওপারে আপনি বরিশাল শহরটাকে দেখতে পাচ্ছেন, যে বরিশাল মানেই হচ্ছে ধাননদী খাল, এই তিনে বরিশাল। আপনাকে যখন কেউ জিজ্ঞাসা করবে যে আপনি কোন শহরে বাস করেন, কোন জেলায় আপনি বাস করেন, আপনি যখন ইন রেসপন্স টু দেয়ার কোশ্চেন আপনি এটাকে অ্যান্সার করবেন, তখন আপনি কি লিখবেন? আমরা আগেরটা পড়েছি অ্যাভয়েড উইথ। অ্যাভয়েড উইথ মানে হচ্ছে আপনি যখন ফ্যামিলিতে থাকেন তখন আপনি অ্যাভয়েড উইথ ব্যবহার করবেন, কিন্তু যখন আপনি কোনো একটা জেলায় বাস করেন তখন সেই ক্ষেত্রে প্রিপোজিশন অ্যাভয়েড ইন ব্যবহার করবেন। হ্যাঁ, যদি আপনাকে আবার বলছি, যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে আপনি কোথায় বাস করেন, ইন দ্যাট কেস আপনি অ্যাভয়েড ইন ব্যবহার করবেন। যে আমি অমুক, ধরেন আপনি নীলফামারী থাকেন, আই অ্যাভয়েড ইন নীলফামারী। আপনি মনে করেন যে আপনি ব্রাহ্মণবাড়িয়া থাকেন, হ্যাঁ, ওখানে অনেক মারামারি হয়, যাই হোক, তো আমি ওই মারামারির জায়গা মানে ওই যে ব্রাহ্মণবাড়িয়া, বিবাড়িয়া, আই অ্যাভয়েড ইন বিবাড়িয়া বা ব্রাহ্মণবাড়িয়া, যাই হোক, আই অ্যাভয়েড ইন ঢাকা। হ্যাঁ, ওকে, আশা করি বুঝতে পারছেন। নেক্সট একটু দেখি, এই স্লাইডটা একটু ভালো কিছু বোঝার আছে। এখানে দুইটা আছে, আগে একটু আপনাদেরকে আমি দেখাইনি, সরি। একটা হচ্ছে অ্যাবাউন্ড ইন, আর একটা হচ্ছে অ্যাবাউন্ড উইথ। আচ্ছা, দুইটা জিনিস, একটা অ্যাবাউন্ড ইন আর একটা হচ্ছে অ্যাবাউন্ড উইথ। তো আমরা প্রথমে একটু একটু করে দেখব। দেখেন, এই দুইটা জায়গায় আমাদের প্রায় সময় তালগোল পাকায় যায় যে কোথায় অ্যাবাউন্ড ইন হবে আর কোথায় অ্যাবাউন্ড উইথ হবে। আপনাদেরকে খুব সহজে আমি বুঝিয়ে দিচ্ছি। একটা আমি সেন্টেন্স লিখেছি, ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য রিভার অফ বরিশাল। ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য রিভার অফ বরিশাল, অর্থাৎ বরিশালের নদীতে প্রচুর পরিমাণে মাছ আছে। সত্য কথা, আমাদের বরিশাল, চাঁদপুর এইদিকে প্রচুর ইলিশ মাছের ছবি, প্রচুর পরিমাণে এইদিকে ইলিশ মাছ পাওয়া যায় নদীতে। মনে রাখবেন, আবার সেন্টেন্সটা একটু কেয়ারফুলি পড়েন। ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য রিভার, এই সেন্টেন্সের মধ্যেই এর অন্তর্নিহিত পার্থক্য লুকিয়ে আছে। একটা বস্তু দেখেন, ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য রিভার অফ বরিশাল, এই যে ফিশ একটা বস্তু কোনো একটা জায়গায় আছে। অ্যাবাউন্ড ইন মানে প্লেস, আগেই বলেছি এটা প্লেস বুঝাবে, প্লেসকে ইন্ডিকেট করে। ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য রিভার অফ বরিশাল, মাছ কোথায় আছে? বরিশালের নদীতে আছে। একটা বস্তু কোনো একটা জায়গায় আছে, ইন দ্যাট কেস আপনি অ্যাবাউন্ড ইন ব্যবহার করবেন। আবারও বলছি, যখন কোনো একটা বস্তু যখন কোনো একটা স্থানে থাকবে, তখন আপনি সেই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আপনি অ্যাবাউন্ড ইন ব্যবহার করবেন। পরেরটা দেখি, ওই একই জিনিস, রিভার্স অ্যাবাউন্ড উইথ ফিশ। এটা তো সত্য কথা যে নদী মাছে পরিপূর্ণ থাকে, তাই না? নদী তো মাছেই পরিপূর্ণ থাকবে। তো যখন
কোনো নদী তো একটা জায়গার নাম, হ্যাঁ তাই না? নদী, আমি যদি বলি যে আমি নদীতে যাই সাঁতার কাটতে, তাই না? আমি নদীতে যাই সাঁতার কাটতে, আমি নদীতে মাছ ধরতে যাই, ঠিক আছে, আমি কি বস্তু বলি নদীরে? তখন নদী কিন্তু একটা জায়গা, আমি কোনো একটা জায়গায় মাছ ধরতে যাচ্ছি, মানে আমি নদীতে যাচ্ছি। আমি রাস্তায় রাস্তায় গাড়ি চালাতে যাচ্ছি, মানে মানে রাস্তা কি বস্তু? হ্যাঁ, রাস্তা তো বস্তুই, কিন্তু রাস্তার দ্বারা কি আমরা আসলে বস্তু বুঝাই নাকি কোনো একটা জায়গা বুঝাই? তো সেই ক্ষেত্রে রিভারও কিন্তু আসলে এটা একটা স্থানের নাম, তাই না? এখানে অ্যাবাউন্ড উইথ মানে বলেছি যে এক্সিস্ট, যেটা এক্সিস্ট করে আর কি। তো রিভার্স অ্যাবাউন্ড উইথ ফিশ, যে একটা জায়গা কোনো একটা জিনিস দ্বারা পরিপূর্ণ, ইন দ্যাট কেস রিভার্স অ্যাবাউন্ড উইথ ফিশ ব্যবহার করবে তোমরা, হ্যাঁ। তো রিভার্স অ্যাবাউন্ড উইথ ফিশ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পুরো বিষয়টা কি দাঁড়াইলো? যখন কোনো একটা জায়গায় কিছু থাকবে তখন সেটাকে আমরা ইন বলবো, আবার কিন্তু যখন কোনো একটা জায়গায় কোনো জিনিস দ্বারা পূর্ণ থাকবে তখন আমরা তাকে উইথ বলবো। আচ্ছা, এইটা অনেক সহজ, এটা আমরা সারা জীবনে বহুবার জীবনে ব্যবহার করেছি। এটা আমার মনে হয় অধিকাংশ মানুষ এটা জানে যে অ্যাবসেন্ট ফ্রম, হ্যাঁ, কোনো মানুষ যদি কোনো জায়গায় অনুপস্থিত থাকে সেটাকে আমরা, সেটির অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে যে টুডে রহিম হ্যাজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। টুডে রহিম হ্যাজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। কোনো মানুষ যদি কোথাও না আসে বা অনুপস্থিত থাকে সেই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে রহিম হ্যাজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। ঠিক আছে, থ্যাংক ইউ, এটা হয়তো বুঝতে পারছো। আচ্ছা, এইটা আমরা গির্জা দেখতে পাচ্ছি, গির্জা দেখতে পাচ্ছি, এখানে মানুষ প্রেয়ার করে, তাই না? মানুষ এখানে কিসের জন্য আসে? আমরা ইবাদত কেন করি? সৃষ্টিকর্তাকে কেন ডাকি? কারণ আমরা যেমন সৃষ্টিকর্তার সাথে প্রতিদিন সাক্ষাৎ করি, ঠিক তেমনিভাবে আমরা যখন ইবাদত করি তখন সেই ইবাদতের মাধ্যমে আমরা সৃষ্টিকর্তার নিকট এই প্রার্থনা করি যাতে তিনি আমাদের সমস্ত ক্ষমাকে মাফ করে দেন, তাই না? আচ্ছা, দ্য কোর্ট হ্যাজ অ্যাবজলভ ফ্রম হিম ফ্রম দ্য চার্চ। অ্যাবজলভ ফ্রম মানে হচ্ছে কোনো কিছু থেকে কাউকে মুক্ত করে দেওয়া, ঠিক আছে? তো এই চার্চটা ব্যবহার করার কারণ হচ্ছে চার্চ অনেক সময় কোর্ট হিসেবেও কাজ করে, অনেক অনেক দেশে চার্চই আসলে বিচার ব্যবস্থা পরিচালনা করে। তো ওই অর্থে আসলে কোর্ট না লিখে চার্চ লেখাটা উচিত ছিল। তো যাই হোক, তখন হয়তো কোর্ট চিন্তা করেছিলাম, পরবর্তীতে হয়তো চার্চের ছবি লাগিয়েছি, যদিও কোর্টের সাথে এটা আসলে ততটা সঙ্গতিপূর্ণ নয়, তারপরে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য যে দ্য কোর্টের বদলে এখানে দ্য কোর্ট হ্যাজ অ্যাবজলভ হিম ফ্রম দ্য চার্চ বা দ্য চার্চ হ্যাজ অ্যাবজলভড হিম ফ্রম দ্য চার্চ। এই চার্চ আর চার্চ কিন্তু এক না। চার্চ মানে ওই যে দোষ, আর ওই চার্চ তো এই চার্চ, বুঝছো? আচ্ছা, দ্য কোর্ট হ্যাজ অ্যাবজলভড হিম ফ্রম দ্য চার্চ মানে অ্যাবজলভ ফ্রম মানে কোনো দোষ থেকে যখন কাউকে মুক্তি দেওয়া হবে তখন সেই ক্ষেত্রে আমরা অ্যাবজলভ ফ্রমটা ব্যবহার করব। আচ্ছা, এই যে ও বলছে না না আমারে দিও না, কি অসুবিধা, দিও না। আচ্ছা, এই যে বলছে না না প্রেম টেম আমি করবো না, এগুলো ভালো না। ওই যে না, একদম হাত একদম শো করে দেখাই দিছে, এগুলো আমি করবো না, এগুলো ভালো না। ইউর রিকোয়েস্ট ইজ নট অ্যাকসেপ্টেবল টু মি, অর্থাৎ তোমার এই অনুরোধ আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমরা যখন বলবো যে তোমার কোনো কিছু আমার কাছে গ্রহণযোগ্য নয়, বা তোমার কোনো আবদার আমি রাখতে পারবো না, বা তোমার এই আবদারটি আমার কাছে যুক্তিযুক্ত নয়, বা আমি এটিকে রাখতে, অর্থাৎ তুমি, তোমার কাছে কেউ রিকোয়েস্ট করেছে সেটিকে তুমি রাখতে পারবে না, ওই অর্থে আমরা অ্যাকসেপ্টেবল টু প্রিপোজিশনটা ব্যবহার করব, ঠিক আছে? পরবর্তীতে আচ্ছা, তো এখানেই শেষ। আজকে এই যে 9টাই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবারও 10টা প্রিপোজিশন নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। আশা করি যে এইগুলো আপনার অনেক কাজে লাগবে। আমাকে সাপোর্ট করবেন যাতে পরবর্তীতে একদম সম্পূর্ণ প্রিপোজিশন কোর্সটা আমরা শেষ করতে পারি। এবং আপনাদেরকে বলে রাখি যে প্রতি যখন 100তম প্রিপোজিশন শেষ করব, এক ছোট্ট মানে কুইজ পরীক্ষার মতো হবে। সে কুইজ পরীক্ষায় আপনারা উত্তর করার চেষ্টা করবেন। আপনারা মানে চেষ্টা করবেন যে আপনারা যাতে এই যে 100টা শিখেছেন কতগুলো আপনাদের মনে আছে। টিল দেন, আসসালামু আলাইকুম অ্যান্ড স্টে হ্যাপি, স্টে সেফ। থ্যাংক ইউ।